এই মুহূর্তে সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খালিলি। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি একটু আফগানিস্তান পাকিস্তানের কথা দিয়ে আমরা শুরু করি। কয়েক মাস শান্ত থাকার পর আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা চলছে। যুদ্ধবিরতিতে তো রাজি হলেও সংঘর্ষের মাত্রা কিন্তু পাকিস্তান বাড়িয়ে দিয়েছে। তো এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? পাকিস্তানের সরকার এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সম্পর্কের যে ইতিহাস, সেই ইতিহাসটা শুরুতে ছিল বেশ পাকিস্তানের জন্য ইতিবাচক। তালেবানের উত্থানের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভূমিকা আছে বলে মনে করা হয়। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পেছনেও পাকিস্তানের সর্বাত্মক সমর্থন রয়েছে বলে মনে করা হয়। তখন গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসলে একটা স্ট্র্যাটেজিক সুবিধা পাকিস্তান লাভ করবে এবং এক সময় আফগানিস্তান এবং ভারত দুদিকে দুই বৈরী রাষ্ট্রের বা বৈরী শাসক গোষ্ঠীর মোকাবেলা করার যে পরিস্থিতি ছিল সেখান থেকে রক্ষা পাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এটা সঠিক হয়নি। এটার পেছনে মূল কারণটা হচ্ছে কি, 1899 সালের যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট তদানীন্তন যে ডুরান লাইন বরাবর একটা সীমান্ত রেখা তৈরি করেছিল, সেই সীমান্ত রেখা দিয়ে পশতুন যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা গোষ্ঠী পাকিস্তানে আসে আর একটা গোষ্ঠী আফগানিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই যে ডোরান লাইনটা, এই লাইনটা কখনো আফগানিস্তানের শাসকরা এবং পশতুনরা মনে প্রাণে মেনে নেয়নি। এই মেনে না নেওয়াটা হচ্ছে কি আফগানিস্তান এবং পাকিস্তানের বর্তমান যে বিরোধ, যে সংঘাত সংঘর্ষ, এটার মূল কারণ। পাকিস্তান এটাকে সীমান্ত রেখা হিসেবে মনে করে, আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে স্বীকৃতি দেয়, কিন্তু আফগানিস্তানের পশতুনরা এবং আফগান সরকার এটা কোনো সময় মেনে নেয়নি। তালেবান সরকার যখন ক্ষমতায় আসে তখন এই বিষয়টা কিছুটা উজ্জ্বল থাকে, কিন্তু এটা নিষ্পত্তি কোনো সময় হয়নি। এখন তালেবান সরকার ক্ষমতায় আসার পরে প্রাথমিক কিছুদিন এভাবে চলছিল, কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে তেহরিকে তালেবান, টিটিপি যেটা বলে, তারা সর্বাত্মক যে একটা অভিযান পাকিস্তানের ভেতর অন্তর্ঘাতী অভিযান চালিয়ে আসছিল, সেটা কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়ে গেছে। ধারণা করা হয় হচ্ছে এই টিটিপির পেছনে ভারতের একটা ইন্ধন আছে, এবং যখন এই টিটিপি আফগানিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর উপরে বিভিন্ন স্থাপনার উপর আক্রমণ চালায়, তখন পাকিস্তান কিছুটা অস্থির হয়ে যায় এবং তারা পাল্টা আক্রমণ যেটা চালায় সেটা বিমান আক্রমণ, এবং আফগানিস্তানের যে সার্বভৌমত্বের কথা বলা হয় সেটা বিঘ্নিত হয় বলে তখনকার সরকার দাবি করে। আপনি বেশ কয়েকটি কারণে কথা বললেন, ডুরান লাইন, এরপর ভারতেরও সম্পৃক্ততা, বেশ কয়েকটি বিষয় বললেন। এবার যদি একটি ইরানের প্রসঙ্গে আসি, যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্ভাব্য চুক্তি হতে যাচ্ছে, সেটা এক ধরনের আপোষের ইঙ্গিত দিয়েছে ইরান। তো এই চুক্তি হওয়ার আদৌ কি কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি? এই চুক্তি হওয়ার সম্ভাবনা আসলে মাঝারি আছে, কারণ এখানে ইরানের যে ছাড় দেওয়ার রেড লাইন যেটা আছে সেটা এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেটা চাওয়া, এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মৌলিক বিষয়টা হচ্ছে কি, যেমন তিনটা পয়েন্ট তাদের ছিল, ইসরায়েল এবং আমেরিকার, প্রধানত আমেরিকার একটা ছিল হচ্ছে পারমাণবিক যে উদ্যোগ প্রকল্প কার্যক্রম, এটা একেবারে বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে তাদের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সেটাকে বন্ধ করতে হবে। তৃতীয় হচ্ছে কি মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশে প্রক্সি বাহিনী আছে তাদের সহায়তা দান বন্ধ করতে হবে। এই জায়গাটাতে ইরান যেটা বলে সেটা হচ্ছে তারা আসলে কোনো প্রক্সি বাহিনীকে সহায়তা দেয় না। তারপর দ্বিতীয় যে বিষয়টা, তাদের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এটা হচ্ছে তাদের নিরাপত্তার একটা কর্মসূচি, এটা হচ্ছে রেড লাইন, এটা নিয়ে কোনো ধরনের আলোচনা হতে পারে না। আর পরমাণু যে কর্মসূচি, সেটা তারা বলে যে পরমাণু যে সমৃদ্ধকরণ, তার মানে ইরান যে পর্যায়ে পৌঁছে গেছে সামনে আর অগ্রসর হবে না, তার মানে পরমাণু বোমা জন্য তারা কোনো কাজ করবে না। কিন্তু পরমাণু কর্মসূচিকে একেবারে ধ্বংস করে দেওয়া যেটা ইসরায়েল দাবি করে, অথবা পরমাণু যে অগ্রগতি যেসব প্রকল্পগুলো আছে এগুলো অন্য একটা দেশে স্থানান্তর করার কথা যেটা আমেরিকা বলে, এটা তারা কোনোভাবে মেনে নিতে চায় না। সর্বশেষ গত 2 দিনের উত্তেজনার পরে আজকে জেনেভা আলোচনাতে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে যে ইরান আরেকটু নমনীয় হবে, তবে সেই নমনীয়তার মাত্রাটা কি হবে সেটা ইরান কিন্তু প্রকাশ করে নাই। আমার ধারণা এটা 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 হতে পারে যে এক ধরনের হয়তো তাদের পরমাণু প্রকল্পের নজরদারিটাকে তারা হয়তো মেনে নিবে, আর ফার্দার যে সমৃদ্ধকরণের বিষয় আছে সেটাকে তারা হয়তো একটু বন্ধ রাখবে।
সেক্ষেত্রে আপনার কি জন্য মনে হয় যে ইরানের ক্ষেত্রে আসলে কোন পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র, মানে সামরিক হামলা নাকি কূটনৈতিক সংলাপ? যেহেতু ইসরায়েলও চাচ্ছে পুরোপুরি ধ্বংস করে দিতে পারমাণবিক স্থাপনাগুলো, আসলে কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র? হ্যাঁ, এখানে দুটো পথ বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যদি সর্বাত্মক সামরিক হামলা চালায়, তাহলে ইরান আমেরিকার যেসব স্বার্থ স্থাপনা ঘাঁটি মধ্যপ্রাচ্যে আছে সেগুলো বন্ধ এর উপরে আঘাত করবে। তারপর হচ্ছে ইসরায়েল আক্রমণের শিকার হতে পারে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তাহলে তেলের বাজার একটা অস্থিরতা তৈরি হবে। এই কারণে সর্বাত্মক সামরিক হামলা চালানোর আগে ট্রাম্প প্রশাসন কিন্তু অনেক ভাবনা চিন্তা করছে। তার বিকল্প যেটা হতে পারে সেটা হচ্ছে স্লোলি অগ্রসর হওয়া। তার মানে ইরানের ভেতরে তাদের যে স্কোপ গুলো আছে এগুলোকে চাঙ্গা করে দেয়া, যেটা গত 2 দিন ধরে এখানে আবার নতুন করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ তৈরি হয়ে গেছে। এই বিক্ষোভ গুলোকে উস্কে দেয়া, এবং অলরেডি বিক্ষোভ থেকে ইরানি রেজা শাহ পাহলভির বংশধরকে নতুন শাসক হিসেবে ঘোষণা দেওয়ার কথা বলা হচ্ছে। তার মানে রিজিম পরিবর্তনের যে পুরনো এজেন্ডা ছিল সেটাকে নতুন করে চাঙ্গা করা, এবং এই বিষয়টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়া। তাদের অভ্যন্তরীণ ইসরায়েল এবং আমেরিকান যেসব স্কোপ গুলো আছে, যে এজেন্ট গুলো আছে, এগুলোকে দিয়ে আভ্যন্তরীণ নাশকতা তৈরি করা এবং বিভিন্নভাবে এমন উস্কানি দেওয়া যাতে করে ইরানের রিজিম নানান ধরনের সংকটের মধ্যে পড়ে। তো সম্ভবত এই শেষের যে লাইনটা, এই লাইনে যেতে পারে। তবে সরাসরি সামরিক হামলা চালানোর সম্ভাবনাটা আমার কাছে কমই মনে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি ইসরায়েল যেভাবে বিক্ষোভ উস্কে দিচ্ছে বা বিভিন্নভাবে ইরানকে চাপে রাখছে, সেক্ষেত্রে যদি সরাসরি তেল আবিব যুক্ত হয়, সেক্ষেত্রে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? হ্যাঁ, যদি তেল আবিব সরাসরি অ্যাটাক করে তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এটার তাৎক্ষণিক যে ফলটা হবে, ইরান ইসরায়েলে গতবার যে ধরনের যুদ্ধের সময় 12 দিনের যুদ্ধের সময় যেভাবে অ্যাটাক করছিল তার চাইতেও ভয়াবহ অ্যাটাক করতে পারে। তারপরে আপনার ইরানের একটা ইয়ে হচ্ছে কি, তাদের শিয়া মিলিশিয়া শুধুমাত্র ইরানে না, ইরাকে আছে, লেবাননে আছে, সিরিয়াতে আছে, এবং মধ্যপ্রাচ্যের আরো রাষ্ট্রে আছে, ইয়েমেনে বিশেষ করে। এগুলোকে যদি অ্যাক্টিভেট করে দেয় তাহলে সর্বাত্মক একটা যুদ্ধ ছড়িয়ে পড়বে। এই সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়াটা এটা যুক্তরাষ্ট্রের বৃহত্তর যে স্বার্থ আছে এই স্বার্থের জন্য অনুকূল না। যার কারণে ট্রাম্প বলছেন তার উপদেষ্টাকে যে কেন ইরান নথি স্বীকার করছে না। তারা সামরিক চাপটা তৈরি করে আশা করেছিল যে ইরান নত হবে, আত্মসমর্পণ করবে, এবং তারা যেভাবে চাচ্ছে এইভাবে একটা চুক্তি করবে। এইভাবে চুক্তি করা ইরানের দৃষ্টিভঙ্গিতে সম্ভবত এটা অসম্ভব একটা ব্যাপার। হয়তো রিজিম ভেঙে পড়তে পারে, কিন্তু তারা নথি স্বীকার করবে বলে মনে হয় না। আর ইরান এবং ভেনিজুয়েলা এক না। ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, ইরানে ওইরকম কিছু সম্ভব হবে না। ইরানের সর্বোচ্চ যেটা হতে পারে, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তাকে হয়তো হত্যার করা হতে পারে। কিন্তু ইরানে আলী খামেনি যদি নিহত হয়, ইরানের রিজিমের পরিবর্তন হবে এটা মনে হয় না। কারণ ইরানি জনগোষ্ঠীর মধ্যে এখনো পর্যন্ত কিন্তু এই যে ইসলামিক রিজিম আছে তাদের ব্যাপক সমর্থন রয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুমুর রহমান খালিলি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।